এটা হচ্ছে ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার, তাই তো? এটা পড়া হবে তো? পদার্থ, গঠন ও ধর্ম। এই তো প্রচুর কঠিন চ্যাপ্টার, পড়াবো কিরকম? পারবো না তো পড়াতে। কি হবে? প্রচুর কঠিন চ্যাপ্টার, ঠিক আছে? দেখ, কঠিন চ্যাপ্টারকে কিভাবে সহজ করা যায় চেষ্টা করছি। পদার্থ, গঠন ও ধর্ম, ঠিক আছে? তাহলে চ্যাপ্টারের হেডিং দিচ্ছি, পদার্থ, গঠন ও ধর্ম, ঠিক আছে? ব্যাস। প্রথম কথা এখানে যেটা আছে সেটা হচ্ছে কি না, চাপ। চাপ আছে, আর কি আছে না, ঘাত আছে, তাই তো? ঘাত কি? ঘাত একটা বল। প্রথম কথা, প্রথমে পড়ে নিচ্ছি চাপ কাকে বলে, ঠিক আছে? চাপ হচ্ছে কি না, কোনো তলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে কি চাপ। তবে বলটা কিরকম হবে? লম্ব ভাবে হতে হবে। মানে মানে ধর এটা হচ্ছে কি একটা তল আছে তো, এই তলটার উপরে যে বলগুলো পড়বে এরকম করে নয়। কেন কি এরকম করে পড়া মানে এটা তলের উপর লম্ব হচ্ছে না, এরকম করে পড়লে কি হচ্ছে, বোর্ডের উপরে লম্ব হচ্ছে, ঠিক আছে? তাহলে বলগুলো সব লম্ব ভাবে পড়তে হবে, ঠিক আছে? এরকম করে লম্ব ভাবে বলগুলো যেন এই তলের উপরে পড়ে, মানে যে তলের কথা বলবো। তাহলে চাপ হচ্ছে কি কোনো তলের একক ক্ষেত্রফলে, লিখতে থাক, একক ক্ষেত্রফলে উপর লম্বভাবে প্রযুক্ত বলকে, বলকে কি বলে? চাপ বলে, ঠিক আছে? কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে, চাপ, ঠিক আছে? ওই যে কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। তাহলে বলটা কেমন হওয়া উচিত? যে ক্ষেত্রফলের কথা বলছি তার উপরে যেন লম্বভাবে হয়। তাহলে চাপকে আমরা কি লিখতে পারি? চাপকে আমরা লিখতে পারি প্রযুক্ত বল, বা শুধু বল লিখতে পারিস, প্রযুক্ত বল। আচ্ছা, প্রযুক্ত বলটা এই যে যে লম্বভাবে পড়ছে না, এই লম্বভাবে যখন বল পড়ে তাকে আমরা একটা নাম দিই, সেটাকে কি বলি? ঘাত। কি বলি? ঘাত বলি, ঠিক আছে? তো ওই জন্য তবে এরকম লিখতে পারিস, শুধু বলও লিখতে পারিস, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, হয়েছে ক্ষেত্রফল। এবারে দেখ, এখান থেকে চাপের সিজিএস একক কি হতে পারে? সিজিএস একক, দেখ বলের সিজিএস একক কি? ডাইন বাই ক্ষেত্রফলের সিজিএস একক কি হবে? সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার হবে। কেন কি দৈর্ঘ্যের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এই জন্য ক্ষেত্রফলের সিজিএস একক হবে সেন্টিমিটার স্কোয়ার। এসআই একক তাহলে কি হবে? এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এবারে বল যে এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে আরেকটা কি নাম বলে বলতো, জানিস? এটাকে বলে পাস্কাল, ঠিক আছে? এটাকে বলে পাস্কাল, নিউটন। এটা পাস্কাল একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? তো নিউটন পার মিটার স্কোয়ারটাকে কি বলে? পাস্কাল বলে। তো এখান থেকে হলো কি যে চাপ হচ্ছে কোনো তলের উপর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, ঠিক আছে? চাপ হচ্ছে কিনা প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বলটা কিন্তু লম্ব হতে হবে। সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার চাপের মাত্রা কি করে হবে? চাপের মাত্রা কোনটা? ওটা বলছি, চাপের মাত্রা ওটা বলছি, হয়ে যাবে আরামসে। ও তো এমনি সহজভাবে বোঝা যাচ্ছে না, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে কি আছে? ক্ষেত্রফল। তাহলে কোনো ভগ্নাংশের নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে পুরো মানটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। কোনো একটা ভগ্নাংশ ধর ওপরে 2 আছে, ওপরেরটা সবসময় ঠিক আছে, 2 আছে। আমি যদি ক্ষেত্রফলটা প্রথমে 3 ছিল, এখন 5 করছি, এখন 8 করছি, তাহলে কমে যাচ্ছে না? কারণ কি নিচে বেশি হচ্ছে। ওটাই বলেছে ক্ষেত্রফল যদি বেশি হয় চাপ কি হয়ে যাবে?
কমে যাবে। এবারে যেটা কথা হচ্ছে চাপের মাত্রা, মাত্রা কি করে করব, চাপের মাত্রা বার কর। চাপের মাত্রা মানে কি হবে, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, নিজেরা করে ফেল কি আসবে। তাহলে কি হচ্ছে, চাপের মাত্রা মানে কি হচ্ছে না, বলের মাত্রা। বলের মাত্রা আমরা কিরকম করেছিলাম, বল সমান কি ছিল, ভর গুণ ছিল ত্বরণ, তাই না? তো ভর মানে কি ছিল এম, ত্বরণ মানে কি ছিল এল বাই টি স্কোয়ার, তাই না? এটা মাত্রা, মাত্রা হচ্ছে এল বাই টি স্কোয়ার হবে তো, না কনফিউশন আছে? এল বাই টি স্কোয়ার হবে। যদি তাও অসুবিধা হয় আরেকবার বলছি, নাহলে বল সমান ভর গুণিতক ত্বরণটা জানিস, ভর মানে হচ্ছে কত এম, মানে ওর মাত্রাটা, ত্বরণ মানে বেগ বাই সময়, তাই না? ত্বরণকে যদি লিখতাম ভর গুণিতক বেগ বাই কি হচ্ছে সময়, তাই না? আবার বেগকে যদি আমি লিখি সরণ বাই সময়, তাহলে কি হয়ে যাবে, সরণ নিচে আগে থেকে সময় ছিল, আবার একটা সময় হলে কি হবে, সময়ের স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বলের মাত্রা তাহলে কি দাঁড়াচ্ছে, ভর মানে হচ্ছে কত এম, সরণ মানে দৈর্ঘ্য এল, নিচে সময় স্কোয়ার মানে কত হচ্ছে টি স্কোয়ার, হলো। এবারে চাপ, চাপ মানে হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি এল স্কোয়ার, মানে দৈর্ঘ্যের স্কোয়ার। তাই যদি হয় এখান থেকে পুরো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, এম এল বাই টি স্কোয়ার এটা, আর এই যে এল স্কোয়ারটা উপরে উঠে যাবে, তাহলে কি হচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -2। আমি এক চান্সে করলে করতে পারি, কিন্তু বোঝানোর জন্য এরকম ভেঙে ভেঙে করেছি, ঠিক আছে? কি এসছে, হ্যাঁ ঠিক, ঠিক ঠিক, এটা হবে কত এল স্কোয়ার, তাই যদি হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, ঠিক তো? যাক, ভুল ধরতে পেরেছিস, ঠিক আছে। মাস্টার এই জন্য মাঝে মাঝে ভুল করে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ইস, দেখ চাপের মাত্রা বার করতে গিয়ে আমি ভুল করে দিলাম, ঠিক আছে। তোদের এত ভেঙে ভেঙে করলে ভুল, ঠিক আছে। এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি চাপের মাত্রা, চাপ। এবার হচ্ছে কি আছে এখানে, আর কি আছে দেখে নি। আচ্ছা, প্রবাহী, প্রবাহী কাকে বলে, ঠিক আছে, যেসব পদার্থ প্রবাহিত হতে পারে সেই সব পদার্থকে প্রবাহী বলে। লেক প্রবাহী, যাকে ইংরেজিতে কি বলছে, ফ্লুইড, ঠিক আছে। যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী বলে। তাহলে প্রবাহী কারা কারা, যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে, যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী বলে। ঠিক আছে, যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী বলে। প্রবাহীর উদাহরণ দে তো, কঠিন পদার্থ প্রবাহী হবে, হবে না, তাহলে কে কে হবে, তরল আর গ্যাসীয়। তাহলে তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ কি হবে, প্রবাহিত হতে পারবে, তরল এবং গ্যাসীয় পদার্থ, এরা হচ্ছে কি প্রবাহিত হতে পারে। আচ্ছা, তার, আচ্ছা তরল পদার্থের, ধর কোনো একটা তরল পদার্থকে আমি রেখেছি পাত্রে, কোনো একটা তরল পদার্থকে আমি পাত্রে রেখেছি,
সেই তরল পদার্থটা কোথায় কোথায় মানে হচ্ছে এই পাত্রটার সঙ্গে সংযোগে আছে, নিচে, নিচে আছে, সাইডেও তো আছে, তাই না, সাইডেও আছে। তো যেখানেই তরল পদার্থটা আছে সে কি করবে, ওই যে যে তলটার উপরে কি করবে, লম্বভাবে বল প্রযুক্ত করবে। এখানে লম্বভাবে বল মানে কি হচ্ছে, নিচের দিকে হচ্ছে, এইদিকে লম্বভাবে বল হচ্ছে, এদিকেও হচ্ছে, তাই না। তো এটা হচ্ছে কি প্রবাহী। প্রবাহী বলতে কি না, তরল হচ্ছে, গ্যাসীয় পদার্থ হতে পারে। গ্যাসীয় পদার্থ কি হবে, গ্যাসীয় পদার্থকে কিন্তু কোনো পাত্রের মধ্যে রাখলে সেটা হচ্ছে পুরোটা ছড়িয়ে নেবে, ঠিক আছে, পুরোটা। তো সে কি করবে, পাত্রের এখানে ঢাকনাতেও উপরের দিকে লম্বাভাবে বল দিচ্ছে, এই সাইডেও দিচ্ছে, তাই না, এখানেও দিচ্ছে, সব জায়গাতে কি করছে, লম্বভাবে বল প্রযুক্ত করছে। কিন্তু তরল পদার্থ কি হয়, একটা নির্দিষ্ট আয়তন থাকে, তাই না, মানে এটা পুরোটা ছড়িয়ে থাকবে না। তো এই যে যে প্রবাহী যারা তরল আর গ্যাসীয়, এরা কি করছে না, যে পাত্রে থাকছে সেই পাত্রের দেওয়ালের সঙ্গে দেওয়ালের কি হয়, লম্বভাবে বল প্রয়োগ করে, তাকে কি বলে, প্রবাহীর ঘাত বলে, ঠিক আছে। দেখ, প্রবাহীর ঘাত, অ্যাকচুয়ালি ঘাত হচ্ছে কি না, কোনো তলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত, ঘাত বলে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখ ঘাত, প্রথমে লিখে দে ঘাত। ঘাত কিন্তু একটা বল, ঠিক আছে। ঘাতের ইংরেজি হচ্ছে কি না, থ্রাস্ট। এমনি বল আর ঘাতের মধ্যে পার্থক্য কি না, এইটা হচ্ছে তল, এই তলের উপরে আমি হচ্ছে কি করেছি, এরকম হচ্ছে বল দিয়েছি, কিন্তু এরকম বেঁকে বলটা হচ্ছে পড়েছে, ঠিক আছে, তাহলে সেটা এমনি বল। আর যে বলটা হচ্ছে তলের উপর লম্বাভাবে পড়বে তাকে আমরা বলবো কি, ঘাত। মানে ঘাতও হচ্ছে কি একটা বল, ঠিক আছে। হ্যাঁ, কোনো তলের ওপরে, কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে। কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে, ঘাত বলে, ঘাত। তাহলে প্রবাহীর ঘাত কি হবে, দেখ প্রবাহীর ঘাত, প্রবাহীর ঘাত, ঠিক আছে, কি লিখবো, লেখ কোনো প্রবাহী, কোনো প্রবাহী, কোনো প্রবাহী তার সংলগ্ন কোনো তলের উপর, কোনো প্রবাহী তার সংলগ্ন কোনো তলের উপর, কোনো প্রবাহী তার সংলগ্ন তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই প্রবাহীর ঘাত বলা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কোনো বল যে কোনো কোণে তলের উপর প্রযুক্ত হতে পারে, কিন্তু ঘাত কি হবে, তলের উপরে লম্বভাবে প্রযুক্ত হবে, ঠিক আছে। একটা জিনিস কর দেখি, যে 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হচ্ছে, 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হচ্ছে, 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, কি করে করবি, একবার চেষ্টা কর তারপরে বলছি। আচ্ছা, কি হবে, 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, মানে চাপের এসআই একক আর চাপের সিজিএস এককের মধ্যে সম্পর্কটা দিয়েছে, ঠিক আছে। কি করব না, 1 পাস্কাল মানে কি হয়, নিউটন পার মিটার স্কয়ার। এবারে নিউটনকে ডাইনে করলে কি হয়, 1 নিউটন মানে কত ডাইন, 10⁵ ডাইন, ভালো, 10⁵ ডাইন হলো। এবারে মিটার স্কয়ারটাকে সেন্টিমিটার স্কয়ারে করতে হবে, কি করে হবে, 1 মিটার মানে কত সেন্টিমিটার,
100 সেন্টিমিটার, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি এরকম করে করবি, ঠিক আছে? 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটারের স্কোয়ার মানে কি হবে? 1 মিটারের স্কোয়ার মানে কি হবে? 100 সেন্টিমিটারের স্কোয়ার। তাই যদি হয় কত হবে? 1 লিখে 4টে শূন্য মানে 100 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, মানে কি হচ্ছে 1000 মানে এটা কিন্তু 10⁴, তাই না? 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। এবারে বল উপরে আছে 10⁵, নিচে আছে 10⁴, তাহলে কত হবে? 5 - 4 ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 10⁻1, 10⁻1 মানে কি 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হলো? 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আরো সমস্যা আছে? 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখ, বল একটা কি রাশি? স্কেলার না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। ভেক্টর বলের একটা অভিমুখ রয়, ঠিক আছে? বল ভেক্টর রাশি, ঘাতও তো একটা বল, ঠিক আছে? তাহলে ঘাতও একটা ভেক্টর রাশি, মানে বল বা ঘাত এটা হচ্ছে কি ভেক্টর রাশি, এরকম করে লিখছে, ঠিক আছে? ভেক্টর রাশি। আচ্ছা, ক্ষেত্রফল কি রাশি? স্কেলার না ভেক্টর? তোদের মনে হচ্ছে যে এই বোর্ডটার ক্ষেত্রফলের তো কোনো দিক টিক নেই, এই জন্য স্কেলার, এটা হচ্ছে ক্ষেত্রফলটা স্কেলার রাশি হবে। কিন্তু ক্লাস 11-এ উঠলে তোরা বুঝতে পারবি, যখন ক্ষেত্রফল বার করবি, ক্ষেত্রফলও একটা ভেক্টর রাশি হয়। কিরকম? এই বোর্ডটার ক্ষেত্রফল ওপরের দিকে হতে পারে বা নিচের দিকে, মানে ওই সাইডে হতে পারে। তো ক্ষেত্রফলের দুটো অভিমুখ হয়, হয় ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রের ওপরের দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে। তো ক্ষেত্রফলেরও দিক থাকে, এই জন্য ক্ষেত্রফল হচ্ছে কি একটা ভেক্টর, ঠিক আছে? এখন আপাতত এরকম করে মনে রেখে দে, ক্ষেত্রফল ভেক্টর আসে। আচ্ছা, চাপ হচ্ছে কি হচ্ছিল? চাপ হচ্ছে বল মানে ঘাত বাই ক্ষেত্রফল হচ্ছিল, কিন্তু চাপ না, চাপ কিন্তু স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। তবে সঠিকভাবে বলতে গেলে চাপ একটা টেনসর রাশি। টেনসর রাশি বলতে টেনসর তোরা অত জানিস না, তবে এখন আপাতত স্কেলার বললেই হবে, ঠিক আছে? মানে চাপ কিরকম? ধর এই তরল পদার্থ আছে, তো এখানে তরল পদার্থ আছে, এই বিন্দুতে আমি যদি চাপ বলি, তো এই বিন্দুতে চাপ কিরকম হবে? না সব দিকে কাজ করছে, এদিকেও চাপ কাজ করছে, এদিকেও চাপ কাজ করছে, এদিকে এদিকে সব দিকে, তাই না? সব দিকে চাপ কাজ করছে। মানে আমি যদি একটা রাবারের যদি পর্দা নিই, একটা পরীক্ষা আছে পরে বলবো মানে কি করেছে সেই পরীক্ষাটা, এরকম একটা হচ্ছে কি ফানেলের মতো নিয়েছে, ফানেলের মতো নিয়ে তার ভেতরে হচ্ছে কি না একটা কালির মানে হচ্ছে ফোঁটা রেখেছে জলের মধ্যে, আর ওর মুখে হচ্ছে কি একটা রাবারের পর্দা লাগিয়ে দিয়েছে, দিয়ে কি করেছে এই সাইড থেকে ধরছে, দেখছে যে কালিটা যেখানে আছে সেখানেই আছে, এখান থেকে দেখছে কালিটা যেখানে আছে সেখানেই আছে, মানে কি হচ্ছে সব দিক থেকে চাপ কিন্তু সমান আছে। যদি কোনো দিকে চাপ বেশি হতো তাহলে কি হতো? এরকম ধরো ফানেলটা আছে, এরকম আছে, এখানে যে কালির বিন্দুটা আছে এটা তো জল ভরা আছে বা অন্য কিছু ভরা আছে। যদি নিচের দিকে চাপ বেশি হতো তাহলে কি হতো? চাপ বেশি হলে কি হতো? রাবারের পর্দাটা নিচের দিকে একটু ঢুকে যেত, তাহলে কি হতো? কালিটা সামনের দিকে চলে যেত। কিন্তু সেরকম হচ্ছে না এখানে। তার মানে কি, আমি ওপরের দিকে নেই কি নিচের দিকে নেই, যেদিকেই নিই না কেন এই বিন্দুতে চাপের মানটা সমান। তবে হ্যাঁ, এই বিন্দু থেকে নিচের দিকে গেলে কিন্তু তখন চাপ বেড়ে যাবে। কিন্তু এই বিন্দুতে চাপের মান কি হচ্ছে? চাপের মান যেটা আছে সব দিকে সমান। তাহলে আমি কিভাবে বলবো চাপের অভিমুখ কোন দিকে হচ্ছে? কি করে বলবো? চাপের কোনো নির্দিষ্ট অভিমুখ বলতে পারবো কি এখানে? বলতে পারবো না। মানে কি হচ্ছে, এই বিন্দুতে চাপ হচ্ছে সব দিকে কাজ করছে, সব দিকে। এই জন্য যার কোনো নির্দিষ্ট দিক নেই সে কি হবে? স্কেলার। তবে ভালোভাবে বলতে গেলে এটাকে টেনসর বলে, তবে টেনসরের কনসেপ্ট যেহেতু তোদের নেই, এজন্য আপাতত স্কেলার বলা হচ্ছে, বইতেও তাই লেখা আছে স্কেলার, ঠিক আছে? তাহলে কি কি হলো এখানে? বল বা ঘাত হচ্ছে কি একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলও ভেক্টর রাশি। তাহলে দেখ কি হচ্ছে এখানে, দুটো ভেক্টর রাশি মিলে একটা স্কেলার রাশি হতে পারে, তাই না? দুটো ভেক্টর রাশি মিলে একটা স্কেলার রাশি হতে পারে।
এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে কি না প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, তবে এটা প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ যেটা আমরা করব সেটা হচ্ছে কি না তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ। হেডিং দে প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ। প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়। ঠিক আছে, প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়, তবে এখানে আমরা কি করব না তরল পদার্থটাই বার করব বেসিক্যালি। ঠিক আছে, তরল পদার্থটা বার করব, গ্যাসীয় পদার্থটা হয়ে যাবে এমনিতে, তবে তোদের বেশিরভাগ তরল পদার্থই আছে। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে অঙ্ক আছে, তরল পদার্থ এখানে আছে, আপাতত তরল দিয়ে বলা আছে। এবার দেখ কিরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা আমি ধর একটু সহজ করে বলছি, ধর এরকম একটা মানে এটা ধর ইট দাঁড় করে দিয়েছে। ঠিক আছে, এই ইটটা দাঁড় করে দিয়েছে। এখন এই ইটটা ধর টেবিলের ওপর দাঁড় করানো আছে। এই ইটের জন্য টেবিলে একটা চাপ পড়বে। সেটা কত হবে কি করে আমরা ক্যালকুলেট করতে পারি? আমি বার করব কি যে বল তাহলে কোনটা, এই ইটটার যে ওজন, এই ইটটার ওজন কি হবে না এই টেবিলের ওপর লম্বভাবে পড়বে। তাহলে এই ইটের যে ওজন সেটাই হচ্ছে কি এখানে ঘাত বল। এটা ক্লিয়ার, অসুবিধা নেই। মানে এই ইটটাকে যে টেবিলে রেখেছি, এই ইটের যে ওজন সেই ওজনটাই হচ্ছে একটা বল, যেটা হচ্ছে কি এই টেবিলের উপর লম্বভাবে পড়ছে। তাহলে এই বলটাকে কি করব, এই এই যে বলটা আছে মানে ওজন এখানে, এইটাকে আমি কি করব, এই বলটাকে আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেব। কোন ক্ষেত্রফল? এই যে যে টেবিলের ওপরে যতটুকু যে যে তলটা আছে, এই যে যে চারকোনা তলটা, এটার ক্ষেত্রফল, তাই না, এটার ক্ষেত্রফল। এবারে আমি এটার কথা বাদ দিলাম, আমি যদি বলি এখানে এরকম একটা ব্যাপার আছে, এরকম একটা মানে কি বলবো, এটা হচ্ছে লোহার দণ্ড আছে কিন্তু গোল, মানে হচ্ছে এটা হচ্ছে কি সিলিন্ডার চোঙের মতো। ঠিক আছে, কিন্তু নিরেট আর কি। তাই যদি হয় এটাকে টেবিলের উপর রাখা আছে, তাহলে যদি রাখি তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে, সেভাবেই হবে, এটার এটার যে ওজন বাই কি হবে ক্ষেত্রফল। এবারে আমি কি করেছি, এর ওজন আমি বার করব কেমন করে? ওজন বার করতে গেলে আমাকে প্রথম কি করতে হবে, ভর, এর কত ভর আগে আমি বার করার চেষ্টা করবো, তাই না? এরকম একটা যদি আমি তল, এরকম একটা যদি সিলিন্ডার নেই মানে চোঙ নেই, এর আগে আমাকে কি করতে হবে, ভর বার করতে হবে। ঠিক আছে, ভর কিভাবে পাবো? ধরে নিচ্ছি কি যে এর যে নিচের ক্ষেত্রফল না, এই ক্ষেত্রফলটা কত এ, এই ক্ষেত্রফলটা কত এ, আর এর যে উচ্চতা সেটা হচ্ছে কত এইচ। অসুবিধা আছে এইচ। তো চোঙের যে আয়তন হয়, মানে এই চোঙটার যে আয়তন হয়, সেই আয়তনটা কত হবে? এর আয়তন হবে কি চোঙের যে আয়তনটা, চোঙের আয়তন সমান এর যে যে ভূমি, যেটা এটা যে ভূমি, ভূমির ক্ষেত্রফল গুণ কি হবে উচ্চতা। এটা সবসময় চোঙের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, চোঙের হচ্ছে আয়তনের সূত্র। আয়তনটা কি না ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। হুম, ভূমির ক্ষেত্রফলটা কত বলেছি এ, উচ্চতা কত বলেছি এইচ। অসুবিধা আছে? এটা হলো কি চোঙের আয়তন। এবারে আমি কি করব, আমি চাইছি ভর বার করতে। আমরা ঘনত্ব মানে কি জানি, ঘনত্ব সমান জানিস কিছু? ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমি কি চাইছিলাম এত সময় না এই চোঙটার ওজন, ওজন বার করতে চাইছিলাম। ওজন মানে কি, ওজন মানে হচ্ছে, ওজন মানে চোঙের ওজন হচ্ছে কত ডাব্লু, যেটা হচ্ছে কত এমজি, ভর গুণিত অভিকর্ষ ত্বরণ বার করে এসেছি। তাহলে আমি যখন ওজন বার করতে চাইছি তখন আমার লাগছে কি ভরটা, ভরটা লাগছে, এই জন্য আমি ভর বার করতে চাইছি। এবার ভর বার করব কেমন না, চোঙের হচ্ছে আমি প্রথমে চোঙের আয়তন বার করে নিলাম, আর এই চোঙটার ঘনত্ব দেওয়া আছে কত, ঘনত্ব দেওয়া আছে ধর রো, এটা রো ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমি কি করব, ঘনত্ব রো
সমান ভর বাই আয়তন কত বেরিয়েছে, এ ইন্টু এইচ হয়েছে। তাহলে এখান থেকে আমি ভর কত পেয়ে যাচ্ছি, এখান থেকে ভর কত পাচ্ছি, ভর সমান রো ইন্টু এ ইন্টু এইচ, নাকি না বল? এটা হলো ভর। আর তাই যদি হয় তাহলে ওজন এখন কত বেরিয়ে যাবে, ভর গুণিতক জি, মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ ভরটা কত, রো এইচ বার করলাম ইন্টু জি হয়েছে। তাহলে এতটা পর্যন্ত কি হলো দেখ, প্রথমে এটা একটা চোঙ ছিল, চোঙের ভূমির ক্ষেত্রফল ছিল, উচ্চতা ছিল, আয়তন সমান এইচ, ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব রো, ভর বাই আয়তনটা এইচ, তাহলে ভর পেয়ে গেলাম কত, রো এইচ। যেই ভর পেয়ে গেলাম সেখান থেকে পেয়ে গেলাম ওজন। এবার আমি চাপ বার করতে পারবো, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, কত বল না এর ওজন, এর ওজনটা কত বেরিয়েছে, রো এ এইচ ইন্টু জি বাই ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রফলটাই হবে, এই ক্ষেত্রফলটা কত এ, এই ক্ষেত্রফলটা এ যদি হয় তাহলে এ আর এ কেটে গিয়ে কত হচ্ছে, রো রো, এটাকে লিখি কিরকম, এইচ রো জি, এরকম সিকোয়েন্সে লিখি এইচ রো জি, ঠিক আছে। এইটা হচ্ছে কি, এইখানে যে চাপটা হবে সেই চাপ। এখন আমি চোঙের ব্যাপার দিয়ে বললাম, এখন এইটাকে তরলের চাপ বার করার সময় কিভাবে ব্যবহার করতে পারি। এত সময় যেটা করলাম সেটা জাস্ট বুঝলি তো। আমি এবার এখান থেকে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি, কেমন দেখ, যে ধর বলেছে, এটাকে মেলাচ্ছি কেমন করে দেখ, এই কনসেপ্টটাকে তরলের মধ্যে চাপের মানে সূত্র বার করার জন্য, এটা ধর একটা হচ্ছে কি আহ, এটা হচ্ছে কি একটা বিকার আছে, বিকারের মধ্যে জল আছে বা অন্য কোনো তরল আছে, হয়েছে, অন্য কোনো তরল আছে। এখন এই তরলটার যে ঘনত্ব সেটা হচ্ছে কত, রো দিয়ে রেখেছে, এই তরলের ঘনত্ব দিয়ে রেখেছে কত, রো, ব্যাস এটুকুই। আর কি দিকে দিয়ে রেখেছে না, এই তরলটার উপরের পৃষ্ঠ থেকে এইচ এইচ গভীরতায় চাপ বার করতে বলেছে, তাই তো। এই তরলটার উপরের যে পৃষ্ঠ, মানে এই তরলের যে পৃষ্ঠ আছে উপরে, সেখান থেকে এইচ গভীরতায় আমাকে চাপ বার করতে বলছে। আমি এখন করব কি না, এই এইচ গভীরতা মানে এইচ মানে উচ্চতার একটা চোঙ কল্পনা করব এখানে, ঠিক আছে, এখানে চোঙ কল্পনা করলাম, এই চোঙটাকে কল্পনা করেছি, যার ভূমির ক্ষেত্রফল কত, এ। আমি এটা ধরে নিয়েছি, এরকম তার কোনো চোঙ নেই, আমি ধরে নিয়েছি। তাহলে যদি এরকম করে ধরে নিই তাহলে কি হলো, আমাকে দেওয়া ছিল এই একটা তরল যার হচ্ছে ঘনত্ব রো, আর বলছিল কি তরলের পৃষ্ঠতল থেকে এইচ গভীরতায় চাপ বার করতে বলেছে। আমি করলাম কি একটা চোঙ কল্পনা করে নিয়েছি, কিরকম না এইচ গভীরতা বলেছে এই জন্য এইচ এইচ মানে দৈর্ঘ্যের একটা চোঙ নিয়েছি, আর তার নিচের ক্ষেত্রফলটা ধরে নিয়েছি এ। তাহলে তাই এখন যদি হয় তাহলে চোঙের আয়তন আমি পাবো এইরকম করে, চোঙের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। হুম, তারপরে কি লিখবো, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান রো এ এইচ হলো। এরপরে কি পাবো, ওজন সমান এম জি, তাহলে রো এ এইচ ইন্টু জি হলো। এরপরে কি লিখবো, চাপ সমান ওজন বাই ক্ষেত্রফল, চলে আসবে পুরোটা। এই ছিল পুরো ব্যাপার। আমি প্রথমে তরলে একদম সামনে যাইনি, কারণ হঠাৎ করে বুঝতে পারবি না, এই জন্য প্রথমে চোঙটা বোঝালাম, তারপরে এবারে এটাকে লিখবো কেমন, ঠিক আছে, এটাকে লিখবো কেমন, লেখ। তোদেরকে না ঘনত্বটাকে ডি লিখেছে, তাহলে ডি লিখে দিই, সব জায়গাতে ডি লিখেছে বইতে, ডি, ঠিক আছে, ডি যেহেতু লিখেছে এই জন্য ডি লিখে দিচ্ছি, সব জায়গাতে ডি আছে, তাই ঘনত্বটাকে ডি লিখেছে। হ্যাঁ, হ্যাঁ এইটার উত্তর লেখাবো, এটা এত সময় বোঝাচ্ছিলাম, ঠিক আছে। লেখ, মনে করি একটা পাত্রে ডি ঘনত্বের তরল আছে, মনে করি একটি পাত্রে ডি ঘনত্বের তরল আছে, তরল আছে, মনে করি একটি পাত্রে ডি ঘনত্বের তরল আছে, ঠিক আছে, ডি ঘনত্বের তরল আছে। তরলের পূর্ণছেদ, তারপরে তো লেখ তরলের ওপরের তল থেকে, তরলের ওপরের তল থেকে
তরলের ওপরের তল থেকে এইচ গভীরতায়, তরলের ওপরের তল থেকে এইচ গভীরতায় এম বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তরলের ওপরের তল থেকে এইচ গভীরতায় এম বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবারে ছবিটা কেমন আঁকবি? ছবিটা এটাই আঁকবি, এরকম করেই ছবি আঁকবি যে এরকম একটা তরল আঁকবি। এখানে হচ্ছে এই এই বিন্দুটাকে বলবি কি এম। ঠিক আছে, এটাকে বলবি এম, আর এরকম করে একটা চোঙ কল্পনা করে নিবি, ব্যাস। হ্যাঁ, এই ছবিটাই আঁকবি। ছবিটা কেমন এঁকেছি দেখ, এরকম একটা প্রথমে বিকার রাখবি, তারপরে জল এঁকে নিবি এরকম করে, দিয়ে তারপরে হচ্ছে এটাকে একটা চোঙ কল্পনা করবি, আর এখানে বিন্দুটা এম আছে, এটা হচ্ছে কি এইচ। ঠিক আছে, তারপর লিখ। আচ্ছা, ছবিটা আগে এঁকে নে। এবার কি লিখবি? এম বিন্দুকে কেন্দ্র করে, এম বিন্দুকে কেন্দ্র করে, ক্যাপিটাল এম, এম বিন্দুকে কেন্দ্র করে ক্যাপিটাল এ, এম বিন্দুকে কেন্দ্র করে ক্যাপিটাল এ ক্ষেত্রফল বিশিষ্ট ক্যাপিটাল এ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাকার তল, বৃত্তাকার তল কল্পনা করা হলো, কল্পনা করা হলো, এবং এবং এই এ, এই এবং এ, এবং এই এ ক্যাপিটাল এ, ঠিক আছে, এবং এই ক্যাপিটাল এ ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট এইচ উচ্চতার এইচ উচ্চতার একটি চোঙ কল্পনা করি। ঠিক আছে, হয়েছে? এই চোঙের, এই চোঙের মধ্যে যে তরল, তার ওজন, তার ওজন এ ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত হয়, অর্থাৎ ঘাত বল হিসাবে ক্রিয়া করে। ঠিক না? ঘাত বল হিসাবে ক্রিয়া করে। ঠিক আছে,
অর্থাৎ এক্ষেত্রে চাপ সমান, অর্থাৎ এক্ষেত্রে চাপ সমান, অর্থাৎ এক্ষেত্রে চাপ সমান কি হবে, চোঙের আয়তন, এক্ষেত্রে হচ্ছে চাপ সমান তরল, চোঙের মধ্যে যে তরল আছে তার ওজন, চোঙের মধ্যে যে তরল আছে তার ওজন, চাপ সমান চোঙের মধ্যে যে তরল আছে তার ওজন, তার ওজন। একটা হচ্ছে ডিভাইডেড লাইন টান, নিচে লেখ চোঙের ভূমির ক্ষেত্রফল, তাই না, চোঙের ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে, চোঙের ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে। এবার নিচে লেখ চোঙের আয়তন সমান, অতএব দিতে হবে না, শুধু লেখ চোঙের আয়তন সমান, চোঙের আয়তন সমান এ ইন্টু এইচ, ব্যাস এটুকুই, এ ইন্টু এইচ, ঠিক আছে, এটাই থাক, এ ইন্টু এইচ, চোঙের আয়তন সমান এ ইন্টু এইচ, ঠিক আছে। চোঙের ভর সমান, চোঙের ভর সমান, ভর সমান কি হবে, কি লিখবি, রো এ এইচ, তাই তো, আর কিন্তু অত লিখতে হবে না, ঘনত্ব সমান ভর বাই আয়তন, ওগুলো লিখতে হবে না। আচ্ছা ডি, ডি, হ্যাঁ ডি লিখ, ডি এ এইচ, ঠিক আছে, চোঙের ভর সমান ডি ইন্টু এ ইন্টু এইচ, ঠিক আছে। এবার লিখ ওজন সমান, ওজন সমান লিখ ভর গুণিতক জি, স্মল জি, ঠিক আছে। তাহলে কি লিখবি, ভরটা কত পেয়েছিস, ডি এ এইচ ইন্টু জি, পাশে লিখে দে জি, একটা ব্র্যাকেটে লিখেছে জি সমান অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ সমান জি, ওরকম করে লিখবি না, ওটা ছেড়ে, ঠিক আছে, কেন কি আমি জিটাকে বলছি, ঠিক আছে, একটা লাইন দি, মানে এইরকম করে লিখেছিস তো, ভর সমান এইটা লিখেছিস, এটা ওজন, ওজন সমান ডিএইচ এটা লিখেছিস তো, এই সাইডে এরকম করে লিখবি পাশে জি সমান অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, কেন কি এত সময় তো জিটা বলিনি না, আর বাকিগুলো সব বলেছি, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এবার লিখ অতএব চাপ সমান, তারপরে লিখ অতএব চাপ সমান, অতএব চাপ সমান ডি এ এইচ ইন্টু জি বাই এ, এ কেটে দিবি, দিয়ে কি লিখবি এইচ ডি জি, ব্যাস প্রমাণ হয়ে গেছে লেখা, বুঝতে পেরেছিস পুরোটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত হলো। তাহলে এবার লিখ তরলে চাপের প্রকৃতি, তরলে চাপের প্রকৃতি, তরলে চাপের প্রকৃতি, তরলে চাপের প্রকৃতি, চাপ কোন দিকে কোন দিকে কাজ করছে, সব দিকে। তাহলে কি হচ্ছে, প্রথম লিখ তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এবং পার্শ্বচাপ আছে, সব দিকে কাজ করছে না, একের দাগ, তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ আছে, একের দাগ দিয়ে লেখ। এবং পার্শ্বচাপ মানে পাশের দিকেও হচ্ছে, পার্শ্বচাপ আছে, চাপ আছে, তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এবং পার্শ্বচাপ আছে। এরপরে যে পয়েন্টটা আছে না, সেটা বোঝার জন্য আগে বোঝ যে ধর এটা হচ্ছে, এটা চোঙ ছিল, এটা হচ্ছে কি বিকার ছিল, এখন এটা হচ্ছে কি তরলের উপরের পৃষ্ঠতল, এরকম করে তরল আছে। এখন যে চাপের যে ফর্মুলা আমরা পেয়েছি এইচ ডিজি, এটা পেয়েছি। এবারে এই তরলটার যে ঘনত্ব মানে ডি, এর যে ঘনত্ব সেটা তো কি হচ্ছে, এই তরল যেখানেই, যেখানেই এই এই বিন্দু নিই কি এই বিন্দু নিই, যেই যেখানেই নিই না কেন, তরলের ঘনত্বের তো আর পরিবর্তন হবে না, তাই না, কেন কি এই তরলটার ঘনত্বের কি হবে, ডি সব জায়গাতে ঘনত্ব। আচ্ছা অভিকর্ষজ ত্বরণও কি হবে না, এইখানে কিন্তু সব জায়গাতে সমান,
অভিকর্ষ ত্বরণ যদিও পরিবর্তন হয়, কিন্তু এটা তো এইটুকু জায়গার মধ্যে জি এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সে পাহাড়ে উঠলে তখন হচ্ছে পরিবর্তন হবে, বা চাঁদে গেলে, বা আরো পৃথিবীর ভেতরে হচ্ছে অনেক গভীরতায় গেলে, এখানে কিছু হচ্ছে না। ঠিক আছে, তাহলে জিও ঠিক থাকছে। তাহলে এখানে কে কে ঠিক থাকছে, ডি আর জি। হুম, শুধু তাহলে চাপটা পরিবর্তন হবে কোথায়, এইচ এর উপরে নির্ভর করে, তাই না? আমি যদি এখান থেকে 5 সেন্টিমিটার নিচে চাপ তার করি, যে মান আসবে, যদি 7 সেন্টিমিটার নিচে চাপ বার করি, আলাদা মান আসবে। আলাদা মান আসবে, কোনটাতে বেশি আসবে, এটাতে বেশি আসবে। কেন কি এখানে এইচটা বেশি না, এখানে এইচ বেশি, মানে কি হচ্ছে, তরলের যত নিচের দিকে যাব তত চাপ বাড়বে, তাই তো? তাহলে যত নিচের দিকে যাব তত চাপ বাড়বে। আচ্ছা, যদি কেউ এটা করে যে এরকম একটা অনুভূমিক লাইন টেনে নিয়েছে, এরকম লাইন, অনুভূমিক লাইন টেনে নিয়েছে, মানে তরলের যে পৃষ্ঠতল আছে না, একটা তরলের পৃষ্ঠতল আছে, একটা অনুভূমিক লাইন টেনে নিয়েছে। তাহলে এই লাইনটা পৃষ্ঠতল থেকে সবাই 5 সেন্টিমিটার নিচে আছে। এই লাইনের উপরে যত বিন্দু থাকবে, সবাই কি হবে, উপর থেকে একই গভীরতায় আছে। তাহলে কি হবে, এই লাইনের উপরে যত পয়েন্ট আছে, এদের চাপ কি হবে, সমান হবে, তাই না? তাহলে তরলের যে পৃষ্ঠতলটা আছে উপরে, সেখান থেকে কোনো নিচে যদি আমি একটা লাইন টানি, অনুভূমিক লাইন, সেই অনুভূমিক লাইনের উপরে প্রত্যেকটা বিন্দুতে কি হবে, চাপের মান সমান হবে। কেন হবে, না, গভীরতাটা সব জায়গাতে সমান হচ্ছে। ওই পয়েন্টটা লিখেছি আমি, এত কিছু লিখলাম, এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, তারপরে 2 নম্বর পয়েন্টটা লিখেছে স্থির তরলের, তরলটাকে কিন্তু স্থির হতে হবে। কেন, যদি স্থির না হয় তাহলে কি হবে, কেন কি এই ওপরটা ঢেউ খেলানো যদি হয়, তাহলে কি হবে, কোথাও উচ্চতা বেশি, কোথাও উচ্চতা কম হবে। এই জন্য তরলটাকে স্থির হতে হবে। ঠিক আছে, তো লেখ স্থির তরলের অভ্যন্তরে স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের, স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে চাপ সমান হয়, যে কোনো বিন্দুতে সব দিকে চাপ সমান হয়। স্থির তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে, স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে, স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে সব দিকে চাপ সমান হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওই পয়েন্টটা আবার লিখেছে, স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের প্রতিটি বিন্দুতে চাপ সমান হয়, একই তো লিখেছে। আচ্ছা, আরেকটা লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে পি, পি হচ্ছে কি প্রপোর্শনাল টু এইচ, হচ্ছে এইচ, মানে যত হচ্ছে গভীরতা বাড়বে তত কি হবে, চাপ বাড়বে। ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, আর কিছু লিখতে হবে না। আরেকটা লিখে যে অভিকর্ষহীন স্থানে তরলের চাপ শূন্য হয়, এটা লিখে, অভিকর্ষহীন স্থানে তরলের চাপ শূন্য হয়। কেন, জি যদি শূন্য হয়ে যায় তাহলে চাপ কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে অভিকর্ষহীন স্থানে তরলের চাপ শূন্য। ঠিক আছে, এবার উদাহরণের যে অঙ্কটা আছে এটা করে ফেল নিজেরা, দেখি কি করিস। দেখ, এই কোশ্চেন করার আগে আমি একটু বলছি, দাঁড়া, আগে আগে বলে নি। বলা হচ্ছে যে জলের যে ঘনত্ব, ঠিক আছে, আচ্ছা ঘনত্ব, এটাকে পড়ে নিতে হবে। ঘনত্বের যে সিজিএস একক, সেটা কি হয়, ঘনত্বের সিজিএস একক কি হবে, ঘনত্বের সিজিএস একক কি হবে, গ্রাম বাই সেন্টিমিটার কিউব, তাই না? কেন কি ঘনত্ব সমান কি হবে, লিখতে থাক, ভর বাই আয়তন। ঠিক আছে, ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন, সিজিএস একক কি হচ্ছে,
গ্রাম পার সেমি কিউব। এসআই একক কি হচ্ছে? কেজি পার মিটার কিউব। আচ্ছা, এর মাত্রা কি হচ্ছে? হুম, ঘনত্বের মাত্রা কি হবে? ভর বাই আয়তন। ভর মানে কি এম, আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে 3 বার দৈর্ঘ্য, মানে এল কিউব। এম এল টু দি পাওয়ার -3, ঠিক আছে? এম এল টু দি পাওয়ার -3 হয়েছে। তাহলে এটা হচ্ছে কি ঘনত্বের একক হলো। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে কি 1 কেজি পার মিটার কিউব মানে কত গ্রাম পার সেন্টিমিটার কিউব, আগে এটা বার করে নাও, তারপরে কথা বলছি অঙ্কে। 1 কেজি পার মিটার কিউবটাকে কত গ্রাম পার সেমি কিউব হবে বার করে দেবো। চল করে দিয়ে দেখি কি হচ্ছে। কেন কি দেখ, আমি বারবার ওটার সঙ্গে লিঙ্ক করছি না, প্রথম চ্যাপ্টারের সঙ্গে প্র্যাকটিসে, ঠিক আছে, সব যা হবে। করে ফেলে এটা। আচ্ছা, কত হচ্ছে এখানে দেখি তাহলে। তো 1 কেজি পার মিটার কিউবকে তাহলে কি করব? কেজি, কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। বাই মিটার, মিটারকে, মিটার মানে কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। মিটার কিউব মানে কি হবে? মিটার কিউব মানে হবে কত? 100 সেন্টিমিটারের হোল কিউব। মানে কত হচ্ছে? 1 লিখে 6টা শূন্য সেন্টিমিটার কিউব, এখানে লিখে দেব 1 লিখে 6টা শূন্য সেন্টিমিটার কিউব। এখান থেকে 3টে শূন্য কাটছে, তাহলে কি লিখছি? 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 কেজি পার মিটার কিউব। এখান থেকে কি লেখা যেতে পারে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান কত হচ্ছে? 1000 কেজি পার মিটার কিউব। ঠিক। এবারে জলের যে ঘনত্ব, জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সেমি কিউব। কত? জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, এটা মনে রেখে দেবে। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে কি হচ্ছে? জলের ঘনত্ব হচ্ছে কত? 1 গ্রাম পার সেমি কিউব। এটাকে 1000 কিলোগ্রাম পার মিটার কিউবও লেখা যায়, তাই না? লেখা যায়। 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এবারে এখানে যে কোশ্চেনটা ছিল, কি ছিল? যেটা উদাহরণের অঙ্ক ছিল, অঙ্কটা ছিল কি যে একটা লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার। মানে এরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে যার ভূমির ক্ষেত্রফল কত? 10 সেন্টিমিটার স্কোয়ার। চোঙে 20 সেমি উচ্চতা পর্যন্ত জল আছে। 20 সেন্টিমিটার, এটাই 20 সেন্টিমিটার ধরে নে। 20 সেন্টিমিটার উচ্চতা মানে এটা জল ভর্তি আছে, জল আছে। ওই চোঙের তলদেশে জলের চাপ ও ঘাত কত হবে? প্রথম কথা বল চাপ। চাপ হবে কত? চাপ হচ্ছে বার করার জন্য আমরা কি জানি? এইচ ডিজি, সোজা কথা। হ্যাঁ, চাপ হচ্ছে কত? এইচ ডিজি। এখানে কিন্তু নিচের ক্ষেত্রফলের কোনো দরকার নেই। এইচ কত? 20 সেন্টিমিটার। এটাকে আচ্ছা 20 সেন্টিমিটার রেখে দে। ডি কত? জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সেমি কিউব। জি হচ্ছে কত? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এগুলো হচ্ছে কি সব সিজিএসএ করেছে। তাহলে তাই যদি হয়, তাহলে এগুলোকে ভ্যালু বার করলে কত হচ্ছে? এটা ছিল কি চোঙ ছিল, তার ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল কত? 10 সেন্টিমিটার স্কোয়ার, আর উচ্চতাটা কত? 20 সেন্টিমিটার। এর নিচে চাপ বার করতে বলছিল, ঠিক আছে, মানে এখানে জল আছে, এর নিচে যে চাপ বার করতে বলেছে এইচ ডি জি দিয়ে হচ্ছে। এখানে বার করলে কত হচ্ছে? দুটো শূন্য প্রথমে লিখে দিই। 8 দুয়ে 16, 1 9 দুয়ে 18, একে 19, তাই তো? আচ্ছা, এটা কি হবে? সিজিএস একক, এই জন্য ডাইন পার সেন্টি স্কোয়ার। ব্যাস, এটাই হচ্ছে উত্তর হবে, আর কি হবে? এটাকে কি লিখেছে বলতো?
এটাকে লিখেছে যদি এখানে দশমিক হয়, এখানে দশমিক আছে 1 2 3 4, 4 ঘর যদি দশমিক এগিয়ে নিয়ে আসি, তাহলে এখানে কত লেখা উচিত 10⁴। মানে এখানে নাম্বার কি হয়েছে, ছোট হয়েছে, তাহলে কি হবে পাওয়ার বেড়ে যাবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবারে বলেছে কি না তলদেশে ঘাত কত হবে, মানে নিচে কত, মানে ঘাত, ঘাত মানে হচ্ছে কি যে বলটা পড়েছে, আমরা কি জানি চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, মানে এখানে ঘাত বাই ক্ষেত্রফল। এখানে চাপের মান যেটা বেরিয়েছে 19 6 2 0, এটা হচ্ছে ঘাত, ঘাতটাই বার করতে বলেছে। নিচের ক্ষেত্রফল কত 10 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে গুণ হয়ে যাবে এটা 19, তাহলে ঘাত কত হবে এখান থেকে, ঘাত হবে 19 6 19,600 গুণিতক 10, এটা কি হবে ডাইন হবে, ডাইন, তাই তো 196000 ডাইন। মানে প্রথমে আমি চাপটা বার করে নিলাম, নিয়ে কি করলাম চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ করে দিলাম, ঘাত বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাকে ওরা লিখেছে কি যে যদি কেউ এরকম লেখে যে এখান থেকে যদি দশমিক আমি নিয়ে আসি, তাহলে কি হবে দশমিক যদি নিয়ে আসি, দশমিকটা এখানে ছিল তো 1 2 3 4 5, মানে 1.96000 ইন্টু 10⁻, কত হবে 5, কেন কি 5 ঘর দশমিক এগিয়েছি না পিছিয়েছি, 1 2 3 4 5, সংখ্যা ছোট হয়ে গেছে পাওয়ার বেড়ে যাবে। এটা ডাইন মানে কি নিউটন, তাই তো 1.96000, এটা কি হবে নিউটন হয়ে যাবে, নিউটন 10⁵ ডাইন মানে কি নিউটন, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত থাকছে, ছুটি, ঠিক আছে। হ্যাঁ এরকম করে লিখে দেবে, ঠিক আছে। ও বাবা এত বড় ফর্মুলা করতে হবে না, না না ওরকম করে প্রমাণ করতে হবে না, এইচ রোজই ব্যাস, তো অঙ্ক করছিস, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকছে, ঠিক আছে।